সুপ্রিয় শিক্ষার্থীবৃন্দ, পুলিশ লাইন্স স্কুল অ্যান্ড কলেজ বগুড়া কর্তৃক আয়োজিত নিয়মিত অনলাইন ক্লাসে তোমাদের সকলকে স্বাগত জানাচ্ছি। আমি মোহাম্মদ আল-আমিন, সহকারী শিক্ষক, বাংলা। প্রিয় নবম শ্রেণীর শিক্ষার্থীবৃন্দ, আমি আজকে তোমাদের সাথে আলোচনা করতে যাচ্ছি তোমাদের বাংলা দ্বিতীয় পত্রের বাংলা ভাষার ব্যাকরণ গ্রন্থের চতুর্থ অধ্যায়ের ষষ্ঠ পরিচ্ছেদ নিয়ে। প্রিয় শিক্ষার্থীরা, আমরা আজকে আলোচনা করব তোমাদের ষষ্ঠ পরিচ্ছেদের ক্রিয়া বিভক্তি, সাধু ও চলিত এই পরিচ্ছেদ নিয়ে। তো আমরা বোর্ডে চলে যাই, আমরা দেখে নিই আমাদের আজকের আলোচ্য বিষয় কি কি রয়েছে। তো শিক্ষার্থীগুলো বোর্ডে খেয়াল করো, আমরা আজকে আলোচনা করব এই ষষ্ঠ পরিচ্ছেদের ক্রিয়া বিভক্তি, ধাতুর গণ, তারপরে ধাতু বিভক্তির রূপ, অসম্পূর্ণ ধাতু, এই চারটি বিষয় নিয়ে আমরা আজকে আলোচনা করব। তো শুরুতে আমরা আলোচনা করি ক্রিয়া বিভক্তি কি। আমরা বিভক্তি সম্পর্কে তোমাদের এর আগে আমি ধারণা দিয়েছিলাম যে বিভক্তি হচ্ছে এক ধরনের ধ্বনি বা ধ্বনিক গুচ্ছ। এগুলো মূলত শব্দের মানে শব্দমূলের শেষে যুক্ত হয়। সেই শব্দমূল সেটি ক্রিয়াও হতে পারে, আবার নাম শব্দও হতে পারে। এদের শেষে যুক্ত হয় মূলত। অর্থাৎ এইভাবে আমরা সংজ্ঞায়ন করতে পারি যে ধাতুর মানে এদের যে ক্রিয়া বিভক্তি সংজ্ঞা এভাবে করতে পারি যে ধাতুর উত্তর, মানে এটা বইয়ে দেওয়া আছে, তোমরা প্রিয় শিক্ষার্থীরা তোমরা ক্লাসটি ভালো করে বোঝার জন্য তোমাদের বাংলা ভাষার ব্যাকরণ বইয়ের 136 পৃষ্ঠা বের করে নাও, তাহলে তোমাদের ক্লাসটি বোঝা সহজ হবে। দেখো, সংজ্ঞা বলছে এরকম: ধাতুর উত্তর যে সকল বর্ণ বা বর্ণ সমষ্টি যুক্ত হয়ে সমাপিকা ক্রিয়া গঠন করে, ওই সমস্ত বর্ণ বা বর্ণ সমষ্টিকে ক্রিয়া বিভক্তি বলা হয়। আমরা এটিকে আরেকটু সহজ করে নিতে পারি যে ক্রিয়া মূলের সাথে আসলে যে বিভক্তিটি যুক্ত হয় তাকেই আমরা বলবো হচ্ছে ক্রিয়া বিভক্তি। আমরা জানি বিভক্তি হচ্ছে 7 প্রকার। 7 প্রকার বিভক্তি, এটি হচ্ছে সংস্কৃত ব্যাকরণে মূলত পাওয়া যায় হচ্ছে 7 প্রকার বিভক্তি, কিন্তু আমরা বাংলায় পেয়ে থাকি হচ্ছে 6 প্রকার বিভক্তি। আমরা বিভক্তি সম্পর্কে তোমাদের ধারণা আছে। আর ক্রিয়া বিভক্তি সংজ্ঞা তো আমি বলেই দিলাম যে আমরা এটা সহজভাবে মনে রাখতে পারবো এইভাবে যে ক্রিয়ামূলের সাথে আসলে যে বিভক্তি যুক্ত থাকবে তাকে আমরা বলবো হচ্ছে ক্রিয়া বিভক্তি। যে বিভক্তি 2 প্রকার বলেছিলাম, একটি হচ্ছে শব্দ বিভক্তি আর একটি হচ্ছে ক্রিয়া বিভক্তি। অর্থাৎ ক্রিয়ামূলের সাথে যে বিভক্তি যুক্ত থাকবে তাকে আমরা বলবো হচ্ছে ক্রিয়া বিভক্তি, আর শব্দমূলের সাথে যে বিভক্তি যুক্ত থাকবে তাকে আমরা বলবো হচ্ছে শব্দ বিভক্তি। এই শব্দমূল মানে কিন্তু ক্রিয়ামূল নয়, এই ক্রিয়ামূলকে বাদ রেখে বলছি। আচ্ছা, এখানে দেখো তোমাদের বইয়ে যে বিষয়ে আলোচনা নিয়ে আসা হয়েছে, যেমন ধরো 1 নম্বরে বলা হয়েছে যে ক্রিয়া বিভক্তি সম্পর্কে যে বিভক্তি সমূহ ক্রিয়ার কাল, পুরুষ ও বাচ্য ভেদে বিভিন্ন রূপ পরিগ্রহ করে। এটি কিন্তু এমসিকিউ হিসেবে পরীক্ষায় আসে এইভাবে। ধরো বিভক্তি সমূহ কি ভেদে বিভিন্ন রূপ পরিগ্রহ করে, এর মধ্যে কিন্তু রয়েছে ক্রিয়ার কাল, পুরুষ, অর্থাৎ ক্রিয়ার কাল ভেদে, পুরুষ ভেদে, বাচ্য ভেদে বিভিন্ন রূপ পরিগ্রহ করে। অর্থাৎ আমাদের যদি ক্রিয়ার কাল যদি পাল্টে যায়, আমাদের সাথে সাথে কিন্তু বিভক্তিও পাল্টে যায়। আমরা একটু উদাহরণ নেই, তাহলে কিন্তু সহজে বুঝতে পারবো। প্রিয় শিক্ষার্থীরা, তোমরা বোর্ডে খেয়াল করো, আমরা একটি ক্রিয়ামূল নেই, যেমন ধরো পর, এটি একটি ক্রিয়ামূল। এখন এই যে ক্রিয়ামূল, এই ক্রিয়ামূল দ্বারা আসলে কি বোঝা যাচ্ছে যে এটি কোন কালের। এরপর এটির দ্বারা বোঝা যাচ্ছে হচ্ছে বর্তমান কালে। এখন এর সাথে যদি আমি যুক্ত করে দেই, তাহলে হচ্ছে পর, এটার সাথে আমি যুক্ত করে দিলাম হচ্ছে লাম, সমান লিখতে পারবো হচ্ছে পড়লাম। আবার ধরো পর, এর সাথে হয়তো যুক্ত করে দিলাম বে, তার সমান হয়ে গেল পড়বে। তাহলে একটু প্রিয় শিক্ষার্থীরা খেয়াল করে, একটা ক্রিয়ামূলের সাথে আমরা যখন লাম যুক্ত করলাম, এটি কিন্তু অতীতকাল নির্দেশ করছে। আবার যখন ধরো এই পর, এই ক্রিয়ামূলটিকে যদি আমরা কি করতে চাই, তোমার ভবিষ্যৎ কালে যদি প্রকাশ করতে চাই, তাহলে আমাদের সেই অনুযায়ী কিন্তু বিভক্তিকে পাল্টে দিতে হয়েছে। যেমন ধরো বে লাগিয়েছি, হয়তো আমরা ব লিখতে পারতাম যে পড়বো, পড়বে, পড়বেন, ঠিক আছে, এইভাবে। অর্থাৎ এখানে যেটি বলছে যে ক্রিয়ার কাল ভেদেও তোমার হচ্ছে বিভক্তি সমূহ বিভিন্ন রূপ পরিগ্রহ করে, অর্থাৎ গ্রহণ করে। তার মানে একটা ক্রিয়ামূলের সাথে আমরা যখন যে বিভক্তি যুক্ত করতে যাব, সেই বিভক্তিটা কিন্তু অবশ্যই কি হতে হবে, কাল নির্দেশক হতে হবে। কালকে আমি এই বিভক্তি দ্বারা নির্দেশ করছি।
আবার এভাবেও বলতে পারি, আমরা যদি একটি ক্রিয়ামূলকে বা ক্রিয়াপদকে যদি আমরা একটি কাল থেকে আরেকটা কালে পরিবর্তন করতে চাই, তখন এই পরিবর্তনের সাথে কিন্তু এসে যাবে কি, এসে যাবে হচ্ছে বিভক্তি। এই বিভক্তি পাল্টে দিলেই কিন্তু কি হবে ক্রিয়ার কাল পাল্টে যাবে। এখানে কিন্তু সেই বিষয়টি মিন করছে। আবার দেখো, পুরুষ ভেদেও কিন্তু বিভক্তির পরিবর্তন হতে পারে। যেমন ধরো, আমরা একটি উদাহরণ নিই। ধরো আমরা লিখলাম, ধরো আমি লিখলাম, আমরা তিনটি পুরুষেরই সর্বনাম লিখে নিই। ধরো আমি, তুমি আর হচ্ছে সে। এখন এখানে আমরা যদি ক্রিয়াপদ লিখি, যেমন ধরো করি, ধরো আমাদের মূলটা হচ্ছে পর, এটা হচ্ছে ক্রিয়ামূল। এখন আমির সাথে যদি এটাকে যুক্ত করতে চাই, তখন কি লিখতে হবে? আমি পড়ি। দেখো বিভক্তি এরকম। এখন তুমির সাথে যদি যুক্ত করতে চাই, তখন কি হয়ে যাবে? তুমি বলা হবে তুমি পড়ো, তাহলে এখানে আমরা অব্যবহার করব। আবার যদি সে যদি আমি যুক্ত করতে চাই এটার সাথে, তখন আমাদের কি করতে হবে? সের সাথে কি হবে? এ যুক্ত হবে, তখন হবে সে পড়ে। তো শিক্ষার্থীরা খেয়াল করো, আমাদের এই যে পাল্টে যাচ্ছে, পুরুষ পাল্টানোর সাথে সাথে আমাদের কি হচ্ছে? বিভক্তিও কিন্তু পাল্টে যাচ্ছে। তাহলে এখানে যে বলা হলো যে পুরুষ ভেদেও বিভক্তি সমূহ বিভিন্ন রূপ পরিগ্রহ করে, মানে পুরুষ পাল্টে গেলে আমাদের হচ্ছে ক্রিয়ামূলের সাথে যে বিভক্তি আছে, সেই বিভক্তিকেও আমাদের কি করতে হবে? পাল্টে দিতে হবে। এখানে সেটাই, কারণ আমি এই উত্তম পুরুষে যদি আমি ক্রিয়াপদ গঠন করতে চাই, তাহলে অবশ্যই বিভক্তি একরকম হবে, মধ্যম পুরুষে হলে আরেক রকম হবে, নাম পুরুষে হলে কিন্তু আরেক রকম হবে। অর্থাৎ আমাদের পুরুষ পাল্টানোর সঙ্গে সঙ্গে কিন্তু আমাদের কি হচ্ছে? একইভাবে হচ্ছে বিভক্তিও কিন্তু পাল্টে যাচ্ছে। তাহলে এই পুরুষ ভেদে আমাদের বিভক্তিরও পরিবর্তনের একটা যোগসূত্র রয়েছে। আবার দেখো, বলা হয়েছে বাচ্য ভেদে তোমার ক্রিয়ার রূপ বিভিন্ন ধরনের হতে পারে। এখন কথা হচ্ছে বাচ্য কি? এই বাচ্য এই সম্পর্কে তোমরা জানো, এই সম্পর্কে কিন্তু একটি বাচ্চের ক্লাস কিন্তু তোমাদের ইউটিউব, মানে আমাদের ইউটিউব চ্যানেলে কিন্তু দেওয়া আছে, তোমরা দেখে থাকবে। যে বাচ্য, এটি হচ্ছে কথা, শব্দের অর্থ হচ্ছে কথা। এটি ইংরেজিতে বলা হয় হচ্ছে ভয়েস। এই বাচ্য হচ্ছে তিন প্রকার, এটি হচ্ছে কর্তৃবাচ্য, কর্মবাচ্য এবং ভাববাচ্য। এখন এক এক বাচ্চে কিন্তু ক্রিয়া কিন্তু এক একজনকে অনুসরণ করে। যেমন কর্তৃবাচ্যের সংজ্ঞায় বলা হয় যে ক্রিয়াপদ হচ্ছে কর্তাকে অনুসরণ করে। আবার কর্মবাচ্যের ক্ষেত্রে বলা হয় হচ্ছে ক্রিয়াপদ কর্মপদকে অনুসরণ করে। কিন্তু ভাববাচ্যের সাথে হচ্ছে ক্রিয়া আসলে ক্রিয়া নিজেকেই অনুসরণ করে, অর্থাৎ ক্রিয়ারই মূল ভূমিকা পালন করে থাকে। অর্থাৎ এরকম করে যদি আমরা বাচ্য পরিবর্তন করি, সেই ক্ষেত্রে কিন্তু কি হবে? তোমার হচ্ছে ক্রিয়া বা তোমার বিভক্তি কিন্তু পাল্টে যাবে। যেমন ধরো, যদি এইভাবে কর্তৃবাচ্যের যদি একটি বাক্য বলি যে আমি বই পড়ি, তাহলে এই বাক্যের মধ্যে দেখো ক্রিয়াপদটা হচ্ছে পড়ি। এখন এটি হচ্ছে কর্তৃবাচ্য, তার কারণ হচ্ছে ক্রিয়াপদটা কর্তাকে অনুসরণ করছে। কিভাবে সেটি? যেমন আসলে কে পড়ে, এখানে কিন্তু সেটাই বিবেচ্য বিষয়। অর্থাৎ ক্রিয়াপদ পড়ি, এটার সাথে কিন্তু সরাসরি এবং এই যুক্ত রয়েছে হচ্ছে আমি, এই কর্তাটি। এবং ক্রিয়াপদের সাথে বিভক্তি খেয়াল করলেও কিন্তু বোঝা যাবে যে এই মানে বিভক্তি আসলে কার সাথে যুক্ত। এটি হচ্ছে কর্তার সাথে যুক্ত নাকি কর্মের সাথে যুক্ত। এটি কিন্তু আমরা তাহলেই মানে বুঝতে সুবিধা হবে যে আসলে ক্রিয়াপদটা কাকে অনুসরণ করছে। কারণ যাকে অনুসরণ করবে সেই অনুযায়ী কিন্তু ক্রিয়াপদ পরিবর্তন হবে, অন্যের অনুযায়ী কিন্তু পরিবর্তন হবে না। এখন এই আমি বই পড়ি এই বাচ্যকে যদি আমি পরিবর্তন করি, এটি তো আমরা বুঝতে পেরেছি যে এটি হচ্ছে কর্তৃবাচ্যের বাক্য। এটিকে যদি আমরা কর্মবাচ্যে নিয়ে যাই, তাহলে কিভাবে হবে, মানে কেমন হবে? যেমন ধরো, এটি যদি কর্মবাচ্য, বইটি আমার মাধ্যমে পড়া হয়েছে। তাহলে যে বইটি পড়া হয়েছে, এখন এই যে পড়া, এর সাথে আসলে যুক্ত কে আছে? কর্তা না কর্ম? তুমি বুঝতে পারছো যে পড়া, বইটি পড়া হয়েছে, তাহলে এই বইটি, এটি কিন্তু পড়ার সাথে যে বিভক্তি যুক্ত হয়েছে আগে ছিল কিন্তু যখন আমার কর্তাটা ছিল আমি। আর যখন এটিকে আমরা পরিবর্তন করে কর্মবাচ্য করলাম, তখন কিন্তু এই ক্রিয়াপদের সাথে বিভক্তি কিন্তু পাল্টে গেছে। এই জন্য বলা হচ্ছে বাচ্য ভেদেও তোমার বিভক্তি বিভিন্ন রূপ
পরিগ্রহ করে। প্রিয় শিক্ষার্থীরা, তোমরা আশা করি বুঝতে পারছো। এরপরে আমরা আসি হচ্ছে ধাতুর গণ। এটি খুবই গুরুত্বপূর্ণ, তোমরা মনোযোগ দিয়ে শুনবে, কারণ এই পরিচ্ছেদ থেকে সবচেয়ে বেশি আসা প্রশ্ন হচ্ছে ধাতুর গণ থেকে। তোমরা 136 পৃষ্ঠা তো বের করেই আছো, এখন একটু দেখে নাও ধাতুর গণ। এখানে কয়েকটি কথা রয়েছে। প্রথমেই হচ্ছে গণ শব্দের অর্থ কি। পরীক্ষায় কিন্তু প্রশ্ন আসে গণ শব্দের অর্থ কি। গণ শব্দের অর্থ হচ্ছে শ্রেণী, এটি তোমরা আন্ডারলাইন করে নাও। এরপরে আসো যে ধাতুর গণ বলতে কি বোঝায়। এটি অনেক সময় শিক্ষার্থীরা ভুল করে থাকে। ধাতুর গণ বলতে কি বোঝায়? ধাতুর গণ বলতে বোঝায় হচ্ছে ধাতুর বানানের ধরন। একটি ধাতু আসলে মানে কোন ধরনে আমরা বানানটা লিখে থাকি সেটাকেই আসলে বলা হয় হচ্ছে ধাতুর গণ। পরীক্ষায় এভাবে প্রশ্ন আসে, ধাতুর গণ বলতে কি বোঝায়? ধাতুর গণ বলতে বোঝায় ধাতুগুলোর বানানের ধরন। আমরা এটি পরে দেখব যে মানে কেন এই ধাতুর গণ বলতে বানানের ধরন বোঝাচ্ছে, পরে আলোচনা আসছি। এরপরে দেখো, ধাতুর গণ ঠিক করতে দুটি বিষয় লক্ষ্য রাখতে হয়। পরীক্ষায় এই প্রশ্নটিও কিন্তু এসে থাকে, ধাতুর গণ ঠিক করতে কয়টি বিষয়ের প্রতি লক্ষ্য রাখতে হয়। সেটি হচ্ছে দুটি। একটি হচ্ছে ধাতুটি কয়টি অক্ষরে গঠিত, আরেকটি হচ্ছে ধাতুর প্রথম বর্ণে সংযুক্ত স্বরবর্ণ কি। প্রিয় শিক্ষার্থীরা, এটি কিন্তু খুবই জরুরি বিষয়। আমরা এইভাবে পরীক্ষায় আসা এক ধরনের প্রশ্ন, তোমরা এরপরে আমি আলোচনা করছি। তার আগে এটি বুঝে নিতে হবে, ধাতুর গণ ঠিক করতে আমাদের যে দুটি বিষয় প্রতি লক্ষ্য রাখতে হয়, তার প্রথমে আমরা লক্ষ্য করব ধাতুটি কয়টি অক্ষরে গঠিত, এটি একটা। আর একটা হচ্ছে ধাতুর প্রথম বর্ণে সংযুক্ত স্বরবর্ণ কি। এই দুটি বিষয় প্রতি যদি আমরা লক্ষ্য রাখি তাহলে কিন্তু ধাতুর গণ আমরা কিন্তু ঠিক করতে পারব। এরপরে 137 পৃষ্ঠায় আসো। দেখো, প্রথম লাইনে একটি গুরুত্বপূর্ণ এমসিকিউ রয়েছে যে বাংলা ভাষার সমস্ত ধাতুকে 20টি গণে ভাগ করা হয়েছে। অর্থাৎ গণে মানে তো আমি বলে দিচ্ছি, গণ মানে হচ্ছে শ্রেণী। অর্থাৎ বাংলা ভাষার সমস্ত ধাতু মানে যতগুলো ধাতু আমাদের বাংলা ভাষায় রয়েছে সেই ধাতুগুলোকে 20টি শ্রেণীতে ভাগ করা হয়েছে। এখানে দেখো পরপর 1 থেকে 20 পর্যন্ত যে শ্রেণীগুলো দেওয়া রয়েছে, এই 20টির মধ্যেই কিন্তু আমরা যত ধরনের ধাতু আমরা বাংলা ভাষায় ব্যবহার করে থাকি সবগুলো ধাতুই কিন্তু এই 20টা শ্রেণীর মধ্যে কিন্তু চলে আসবে। যেমন শুরুতে বলেছে 1 নম্বরে হদ আদিগণ, খা আদিগণ, দি আদিগণ, তারপর সু আদিগণ। মানে আদিগণ মানে হচ্ছে আদি, গণ মানে হচ্ছে আদি শ্রেণী। অর্থাৎ এই শ্রেণীটা তো বলছি যে শুরুতে, অর্থাৎ শুরুর বর্ণটা দেখে আমাদের এই বিষয়গুলো ফাইন্ড আউট করতে হবে যে আসলে কোনটি কোন শ্রেণীর অন্তর্ভুক্ত। আচ্ছা, এখন এখানে আমি যেটি বলছিলাম যে একটি গুরুত্বপূর্ণ প্রশ্ন রয়েছে যেটি পরীক্ষায় এসে থাকে। যেমন ধর এখানে বেশ কয়েকটা 20টি শ্রেণীর নাম দেওয়া রয়েছে। ধর আমরা একেবারে 20 নম্বরে যদি চলে যাই, তাহলে 20 নম্বরে বলা হচ্ছে সোবলা আদিগণ। অর্থাৎ সোবলা এটি একটি শ্রেণীর নাম। এই শ্রেণীর অন্তর্ভুক্ত তোমার হচ্ছে ধাতু কোনটি, বা এভাবে প্রশ্ন আসে, যেমন সোবলা আদিগণের অন্তর্ভুক্ত ধাতু কোনটি, এভাবে পরীক্ষা আসে। তখন আমাদেরকে কিন্তু ধরো অপশনে দেওয়া থাকলো দুমড়া, দেওয়া থাকলো হিচকা, কোকড়া, তারপরে দৌড়া, এরকম করে বিভিন্ন ধাতুর নাম দেওয়া থাকতো। সেখান থেকে কিন্তু আমাদের বের করে নিতে হবে এই আদিগণের অন্তর্ভুক্ত ধাতু কোনটি। আবার ধাতু দিয়েও কিন্তু শ্রেণীর নাম চাইতে পারে, হয়তো বলল যে হিচড়া এই ধাতুটি কোন আদিগণের অন্তর্ভুক্ত বা কোন শ্রেণীর অন্তর্ভুক্ত, এভাবে কিন্তু পরীক্ষায় আসতে পারে। তো প্রিয় শিক্ষার্থী, এটি একটু বোঝার বিষয় আছে। আমরা একটু বোর্ডে চলে যাই, তাহলে তোমাদের বুঝতে সুবিধা হবে কিভাবে আমরা একটি ধাতু কোন শ্রেণী বা কোন গণের অন্তর্ভুক্ত সেটি আমরা কিভাবে বের করতে পারবো। অথবা একটা শ্রেণী তোমার হচ্ছে কোন মানে এই শ্রেণীভুক্ত ধাতু কোনটি সেটি আমরা কিভাবে বের করব। তোমরা একটু বোর্ডে খেয়াল করো। আমরা 20 নাম্বার শ্রেণীটি নিয়ে আলোচনা করি। তাহলে এখানে একটি শব্দ রয়েছে কোচকা, কোকড়া, কোদলা, তিনটি শব্দ রয়েছে। ধরো একটা কোদলা, এই শব্দটি নিলাম। আচ্ছা, এখন এই যে কোদলা এই ধাতুটি, এখন এই ধাতুটি কোন শ্রেণীর অন্তর্ভুক্ত, অর্থাৎ ধাতুর গণ নির্ণয় করতে আমি বলেছিলাম দুটি বিষয় খেয়াল রাখতে হবে, আমরা আগেই পড়ে এসেছি। প্রথমে দেখতে হবে ধাতুটি তোমার হচ্ছে কয়টি অক্ষরে গঠিত। তোমরা এখানে খেয়াল করেছো, আগের পৃষ্ঠাতে আমরা আলোচনা করেছিলাম ধাতুটি কয়টি অক্ষরে গঠিত। তাহলে এখানে এখন দেখো অক্ষর কয়টা আছে, কোদলা।
অক্ষর সংজ্ঞা আছে। অক্ষর হচ্ছে আমরা এক নিঃশ্বাসে যতটুকু উচ্চারণ করতে পারি সেটি মূলত হচ্ছে অক্ষর। তাহলে এখানে আমাদের আসলে উচ্চারণ করতে গেলে আমরা কি পাই? দুটি উচ্চারণ, একটা হচ্ছে কোদ আর একটা হচ্ছে লা, দুইটা অংশ আছে। এটি হচ্ছে কয়টি অক্ষরে গঠিত? আর অক্ষর পাওয়া গেল এখানে কয়টি? অক্ষর পাওয়া গেল হচ্ছে দুইটি। আচ্ছা, তারপর প্রথম বলা হচ্ছে যে তোমার ধাতুর প্রথম বর্ণে সংযুক্ত স্বরবর্ণ কি? ধাতুর প্রথম বর্ণে সংযুক্ত স্বরবর্ণ, যেমন এখানে আছে প্রথম বর্ণ হচ্ছে ক, তার সাথে কি রয়েছে? কর সাথে রয়েছে ও। তাহলে প্রথম বর্ণে সংযুক্ত স্বরবর্ণ হচ্ছে ও। এখন এটি কোন আদিগণের অন্তর্ভুক্ত? অপশন থেকে সেগুলো আমরা এভাবে ফাইন্ড আউট করবো। তাহলে এটি ছোবলা আদিগণের অন্তর্ভুক্ত যদি আমরা বলি, এটিকে আমরা এখন দেখে নিই। তাহলে উচ্চারণে দেখো এখানে কিভাবে আমরা এটা বুঝবো যে এটি ছোবলা আদিগণের অন্তর্ভুক্ত। তাহলে উচ্চারণ ছোবলা, অক্ষর আছে দুইটি, প্রথম বর্ণে আছে হচ্ছে ছ, হচ্ছে বর্ণ, প্রথম বর্ণ হচ্ছে ছ, তার সাথে স্বরবর্ণ কি রয়েছে? স্বরবর্ণ রয়েছে ও। তাহলে এখানে দেখো মিলে গেল কিন্তু। তাহলে এই ধাতুটির সাথে, ধাতুটি দুই অক্ষর বিশিষ্ট এবং এর সাথে এই ধাতুর প্রথম বর্ণের সাথে সংযুক্ত স্বরবর্ণ হচ্ছে ও। একইভাবে এই শ্রেণীর যে নাম রয়েছে, এই শ্রেণীটিও মানে শ্রেণীর নামটিও তোমার দুই অক্ষর বিশিষ্ট এবং প্রথম বর্ণের সাথে সংযুক্ত স্বরবর্ণ হচ্ছে ও। দুটি কিন্তু মিলে গিয়েছে। এভাবেই কিন্তু আমরা ধাতুর গণ নির্ণয় করতে পারবো। যদি পরীক্ষা আসে কোনটি কোন আদিগণের অন্তর্ভুক্ত, আমরা সহজেই কিন্তু এই নিয়ম অনুসরণ করে আমরা ধাতুর গণ নির্ণয় করতে পারবো। তো প্রিয় শিক্ষার্থীরা, এই ছিল আমাদের ধাতুর গণ সম্পর্কে আলোচনা। এরপর আমরা আসি ধাতু বিভক্তির রূপ। এখান থেকে খুব একটা প্রশ্ন আসে না, তারপরেও আমরা একটু জেনে নেব ধাতু বিভক্তির রূপ আসলে বলতে আমরা কি বুঝি। মানে ধাতু বিভক্তি বলতে বোঝাচ্ছে যে এরকম যে ধাতুর সাথে আসলে যে বিভক্তিগুলো যুক্ত থাকে, কি কি বিভক্তি যুক্ত থাকে, মানে এর পরিবর্তনগুলো কিভাবে কিভাবে হয়ে থাকে। এটি তোমাদের 137 পৃষ্ঠা থেকে শুরু হয়েছে। মানে বিভিন্ন ধাতুর যে রূপগুলো এখানে দেখানো হয়েছে, সেটি সাধু রূপ, চলিত রূপ, তারপরে কোন কালে আসলে কোন বিভক্তি যুক্ত হয় সেগুলো কিন্তু এখানে দেয়া হয়েছে। যেমন ধরো এখানে আমরা প্রথমে যদি দেখি বর্তমান কালের ব্যবহার দেখানো হয়েছে ধাতু বিভক্তির রূপে। যেমন সাধারণ, তারপরে মানে সাধারণ বর্তমান কাল, ঘটমান বর্তমান কাল, পুরাঘটিত বর্তমান কাল, বর্তমান অনুজ্ঞা। পাশে দেখো বিভিন্ন, যেমন নাম পুরুষ, নাম ও মধ্যম, মধ্যম পুরুষ, মধ্যম পুরুষ, উত্তম পুরুষ, মানে বিভিন্ন অর্থ দেওয়া আছে। যেমন সাধারণ অর্থ, সম্ভ্রমার্থক, সাধারণ, তুচ্ছ। এখানে কিন্তু বিভিন্ন বিভক্তিগুলো এখানে দেয়া রয়েছে, যে এগুলা যে কোনো একটা আমরা ক্রিয়ামূল নিয়ে এই বিভক্তিগুলো কিন্তু যুক্ত করতে পারি। যেমন একটা ক্রিয়ামূল যদি আমরা এরকম নেই, ধরো কর যদি ক্রিয়ামূল নেই, তার সাথে ধরো এভাবে যদি আমরা সাধারণ বর্তমানকালে দেখতে চাই, যেমন ধরো নাম পুরুষে, যেমন ধরো সে করে, তারপর সে করিতেছে, চলিততে গেলে হবে সে করছে, পুরাঘটিততে গেলে করিয়াছে, এর চলিত রূপে হবে করেছে, করুক, আবার করুক, দুটি একই রকম হয়। এভাবে কিন্তু এই বিভক্তিগুলো যুক্ত করে আমরা হচ্ছে একটি ক্রিয়াপদকে বিভিন্ন কালে বিভিন্ন পুরুষের ক্ষেত্রের পরিবর্তনগুলো আমরা বুঝতে পারবো। মানে মানে অনুশীলন করলে আমাদের খুব সুবিধা হবে, কারণ ধাতু বিভক্তির যে রূপ, এটির উপরে আসলে বিভিন্ন কাল নির্ভর করে একটি ক্রিয়াপদ, মানে ক্রিয়ামূল সাথে বিভক্তি যুক্ত করে করে অসংখ্য ক্রিয়াপদ কিন্তু আমরা তৈরি করতে পারি। এই অনুশীলনের মাধ্যমে বিভিন্ন কালে তোমার হচ্ছে একটি ক্রিয়াপদের বিভিন্ন পরিবর্তনগুলো, তার সাথে বিভক্তির পরিবর্তনগুলো কিন্তু আমরা জানতে পারবো। এখানে তোমরা একবারে 137 পৃষ্ঠা থেকে শুরু করে তোমার একেবারে 141 পৃষ্ঠা পর্যন্ত বিভিন্ন ধাতু দিয়ে এখানে বুঝিয়ে দেওয়া হয়েছে। সাধুরূপ, চলিত রূপ, বিভিন্ন কালে এগুলোর পরিবর্তনগুলো এখানে দেখানো হয়েছে। তোমরা পড়লে অনেক মানে তোমাদের কাজে লাগবে এই বিষয়গুলো। প্রিয় শিক্ষার্থীরা, আমরা এরপরে একবারে চলে আসি হচ্ছে অসম্পূর্ণ ধাতুর আলোচনায়। এটি খুবই গুরুত্বপূর্ণ, পরীক্ষা এখান থেকে প্রশ্ন এসে থাকে। মানে এরকম বলা হয়ে থাকে প্রশ্নে যে কোনটি অসম্পূর্ণ ধাতু। এখন কথা হচ্ছে অসম্পূর্ণ ধাতু কি? আমরা তো ধাতু জানি যে ক্রিয়ার মূলকে বলা হয় ধাতু, কিন্তু অসম্পূর্ণ ধাতু কি, এটি কিন্তু আমাদের কাছে অজানা। এখন আমরা জেনে নেব অসম্পূর্ণ ধাতু বলতে কি বুঝি। অসম্পূর্ণ মানে তো যা সম্পূর্ণ নয়, তার সাথে ধাতু শব্দটি যুক্ত রয়েছে, তার মানে বুঝতেই পারছি আমরা যে ধাতুটি অসম্পূর্ণ নয়। তাহলে ধাতুর অসম্পূর্ণতা আমরা কি দেখে বুঝবো যে এই ধাতুটি সম্পূর্ণ বা এই ধাতুটি অসম্পূর্ণ? হচ্ছে যে একটি ক্রিয়ামূল বা ধাতু দিয়ে আমরা
বিভিন্ন কালের বিভক্তি যুক্ত করে বিভিন্ন কালের ক্রিয়াপদ গঠন করতে পারবো। এখন এখানে আমাদের কালই যেহেতু তিনটা, অর্থাৎ বর্তমানকাল, অতীতকাল এবং ভবিষ্যৎকাল, অর্থাৎ একটা ধাতুর সম্পূর্ণতা নির্ভর করে হচ্ছে এই তিন কালেরই ক্রিয়াপদ যখন গঠন করতে পারবে, অর্থাৎ যে ধাতুর সাথে এই বর্তমানকাল, অতীতকাল এবং ভবিষ্যৎকাল এই তিন কালেরই ক্রিয়া বিভক্তি যুক্ত হতে পারবে, তখনই তাকে আমরা বলবো হচ্ছে সম্পূর্ণ ধাতু, যেহেতু আমাদের কালই তিনটা। আর অসম্পূর্ণ ধাতু কি, তোমরা এখন তো নিশ্চয়ই বুঝতে পারছো যে অসম্পূর্ণ ধাতু মানে এই তিন কালের ক্রিয়া বিভক্তি যে ধাতুর সাথে যুক্ত হবে না তাকে আমরা বলবো হচ্ছে অসম্পূর্ণ ধাতু। আমরা একটু বইয়ে চলে আসি, 144 পৃষ্ঠায় তোমরা খেয়াল করো যে কয়েকটি অসম্পূর্ণ ধাতু এই আলোচনায় শুরুতে বলা হচ্ছে, বাংলা ভাষায় কয়েকটি ধাতুর সকল কালের রূপ পাওয়া যায় না। তাহলে সকল কালের রূপ পাওয়া যায় না, সকল কাল মানে তো বুঝতে পারছো এটা সকাল নয় বিকালও নয়, সকল কাল মানে হচ্ছে বর্তমান কাল, অতীতকাল এবং ভবিষ্যৎকাল, এই তিন কালের রূপ পাওয়া যায় না। সাধারণ সহকারী ক্রিয়া গঠনে এদের কয়েকটি রূপ পাওয়া যায় মাত্র। এখন সাধারণ সহকারী ক্রিয়া, এখন সহকারী ক্রিয়া বলতে কি বুঝি? সহকারী ক্রিয়া মানে হচ্ছে ইংরেজিতে আমরা বলে থাকি হেল্পিং ভার্ব, মানে সাহায্যকারী ক্রিয়া, মানে সাহায্যকারী বা ক্রিয়া গঠনে এদের কয়েকটি রূপ পাওয়া যায়। মানে যে ক্রিয়াটা কি করবে, অন্য ক্রিয়াকে সাহায্য করবে, এ কিন্তু সরাসরি একেবারে তোমার হচ্ছে মানে নিজেই তোমার হচ্ছে মূল ক্রিয়া হিসেবে এরা ব্যবহার, মানে বাক্যে এরা তোমার হচ্ছে কোনো কাজ করতে পারে না, এটা হচ্ছে অন্য ক্রিয়াকে সহায়তা করার জন্য, অর্থাৎ সহকারী ক্রিয়া গঠনে এই মানে এদের কি কয়েকটি রূপ পাওয়া যায়। যেমন ধরো এখানে বোর্ডে তোমরা খেয়াল করো, দেখো লেখা আছে 5টা এই ক্রিয়ামূল অর্থাৎ ধাতু, আস, নহ, বট, থাক। এই 5টি আমাদের বইয়ে উদাহরণ হিসেবে দেয়া আছে। এগুলি তোমার পরীক্ষায় কিন্তু আসে, ধরো নিচের কোনটি অসম্পূর্ণ ধাতু, বা নিচের কোন বাক্যটি অসম্পূর্ণ ধাতু যোগে গঠিত, এভাবেও আসতে পারে, বা নিচের কোনটি অসম্পূর্ণ তোমার হচ্ছে ধাতু যোগে গঠিত ক্রিয়াপদ, এভাবে কিন্তু পরীক্ষায় আসতে পারে। অর্থাৎ এই 5টা অসম্পূর্ণ ধাতু আমাদের অবশ্যই মুখস্থ রাখতে হবে, এটা খুবই গুরুত্বপূর্ণ। এটার এমসিকিউ হিসেবে কিন্তু বেশ কয়েকবার পরীক্ষায় এসেছে। 145 পৃষ্ঠায় দেখো কিছু উদাহরণ আছে, এগুলো পরীক্ষায় কিন্তু আসে। এই অসম্পূর্ণ ধাতু দিয়ে বাক্য গঠন করা হয়েছে, এখানে তোমরা আন্ডারলাইন করে নাও, গুরুত্বপূর্ণ কয়েকটি। যেমন ধরো আইলো রাক্ষসকুল প্রভঞ্জন বেগে, এই বাক্যটি। তারপরে একাধিকী কুলবধূ কে বট আপনি। তারপরে দেখো হেথা নয় অন্য কোথাও অন্য কোনোখানি, এই বাক্যগুলো এগুলো পরীক্ষা আসে এইভাবে। তোমার ধরো হচ্ছে নিজের কোন বাক্যে অসম্পূর্ণ ধাতুর ব্যবহার হয়েছে, ঠিক আছে, এরকম করে পরীক্ষায় কিন্তু এসে থাকে, তোমরা এগুলো মনোযোগ সহকারে পড়ে নেবে। তো প্রিয় শিক্ষার্থীরা, এই ছিল আমাদের আজকের 4র্থ অধ্যায় 6ষ্ঠ পরিচ্ছেদের আলোচনা, অর্থাৎ ক্রিয়া বিভক্তি সাধু চলিত নিয়ে আলোচনা। তো আজকের আলোচনা আমরা এখানেই শেষ করছি। তোমরা সকলে খুব ভালো থাকো, সুস্থ থাকো, সুন্দর থাকো। তোমাদের সাথে আবারও দেখা হবে নতুন কোনো ভিডিও ক্লাস নিয়ে। সকলকে ধন্যবাদ।